আমাদের বিশ্ববিদ্যালয়গুলো দাস তৈরির কারখানা। সেখান থেকে যারা উঠে আসেন, সেখানে মূলত মানুষকে যে বিশ্ববিদ্যালয়ের যেই বৈশিষ্ট্য আছে, যে মুক্তমনা, জ্ঞান চর্চা, ব্যক্তিত্বের প্রকাশ ঘটা, এগুলি মূলত ইউনিভার্সিটিতে শিখানো হয়। কিন্তু আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলি আছে, সেখানে মূলত দাস তৈরির জন্য ভালোভাবে কাজ করে। ফ্যাক্টরি হিসেবে কাজ করে। আপনি বলতে পারেন কিভাবে? আহ আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সেই বিশ্ববিদ্যালয়ের সময় থেকে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি আরকি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, তো আমাদের ডিপার্টমেন্টে অনেক টিচার ছিলেন। তো সেখানে ১ম গিয়ে আমি ভাবতাম কি ইউনিভার্সিটি যেহেতু, এখানে কোনো তেল দেওয়া-দেওয়ি নাই, কোনো টিচারদের সাথে ভালো সম্পর্ক রাখা, ভালো মার্কস পেলে ভালো সম্পর্ক রাখা, এটা করতে হবে, এটা আমি বিশ্বাস করতাম না। আমাকে বলতো, আমি শুনতাম আরকি যে ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করতে হলে আপনাকে টিচারদের রুমে, রুমে ঘুরতে হয়, যেতে হয়, টিচারদের সাথে ভালো সম্পর্ক রাখতে হয়। তো সেটা আমি কখনো আসলে বিশ্বাস করতাম না। আমি ভাবতাম যে এত বড় জায়গা, এত বড় মনের মানুষ, এত উন্নত মানুষ যারা দেশের জাতির সবচাইতে বড় বিবেক, তারাই তো আমাদেরকে সর্বোচ্চ শিক্ষাটা দিবেন। তারা হয়তো এটা করবেন না। তো সেইজন্য আমি তাদের রুমে কখনো আমি যাইনি। বা আমার আমার বিবেকে খুব লাগতো যে, আমার ব্যক্তিত্বে খুব আমার লাগতো যে আসলে টিচারদের রুমে যাবো, টিচারদেরকে তেল দিব। এটা আমাকে দিয়ে হয় না। আসলে আজ পর্যন্ত হয়নি। হবেও না মনে হয়। আমিও চাই না যে হোক। তো আমাদের ডিপার্টমেন্টে আমি পরে দেখলাম যে আমাদের যারা ১ম ফার্স্ট ইয়ার যখন পরীক্ষা শেষ হয়, তারপরে দেখলাম যে যারা মোটামুটি উপরের লেভেলে আছেন, তারা সবাই টিচার রুমে, রুমে ঘোরার মানুষ। আপনি আমি যতই পড়াশোনা করি না কেন, দিন শেষে টিচারদের রুমে আপনাকে হাজিরা দিতেই হবে। তো আমিও কি করলাম, ছেড়ে দিলাম। তো এটা কোথায় থেকে আসছে? আসছে হলো আমাদের যে টিচাররা আছেন, সেই টিচাররা আসলে এটা প্র্যাকটিস করেন। আমার এক স্যার ছিলেন, আমাদের একজন শুধু ব্যতিক্রম ছিলেন। তিনি ছিলেন ইদ্রিস স্যার আমাদের। উনাকে দেখলে আপনি চিনতেই পারবেন না। উনি যখন রাস্তা দিয়ে হাঁটতো, আপনি দেখলে বুঝবেন না আসলে উনি কি ফকির না একজন শিক্ষক। তো এই স্যার যখন ছিলেন, উনি কখনোই কোনো টিচারকে, কোনো রাজনৈতিক দলকে উনি কখনো তেল দেন নাই, দিতেও দেখি নাই। উনি কোনো ভিসির রুমে বা কোনো রাজনৈতিক দলের কাছে, কোনো রাজনৈতিক দলের সাথে তিনি লাল দল, নীল দল, সাদা দল, কোনো দলই উনি ছিলেন না। তো উনি কি একমাত্র ছিলেন যিনি এই সবকিছুর বাইরে ছিলেন। এবং তার কাছ থেকে আমি শিখেছি, অনেক কিছু শিখেছি, ব্যক্তিত্ব শিখেছি, নলেজ কিভাবে গবেষণা করতে হয়, অনেক কিছু শিখেছি। এই একজন মাত্র ছাড়া বাকি যারা আছেন সবাই তেল দেওয়া পাবলিক। কেউ হয়তো সাদা দল করেন, কেউ হয়তো নীল দল করেন। তারা দিনের অধিকাংশ সময় ইউনিভার্সিটিতে থাকেন, খুব ক্ষমতা দেখান। স্টুডেন্টরা তাদের কাছে যায়, তারা স্টুডেন্টকে শিখান বা তালিম দেন বিভিন্ন ধরনের। তো যিনি যে দল আছেন তার পাশে সেই দলের শিক্ষার্থীরা যায় এবং সন্ধ্যার পরে তারা বিভিন্ন রাজনৈতিক দলের বাসায় গিয়ে তারা হাজিরা দেন। তো হাজিরা দেওয়া মানে হচ্ছে ওখানে একটা দাসত্ব করেন আরকি। তারা সেখানে গিয়ে তেল দেন। ভাই আপনি এটা, আপনি ওইটা, আমার কাছে এটা দরকার, সেটা দরকার। তো এরা যখন রাজনৈতিক নেতাদের কাছে গিয়ে হাজিরা দেয়, তখন তারা তারা যখন ইউনিভার্সিটিতে আসে, তারাও ঠিক একইভাবে দাসত্ব চায়। তো তারা তো আর ওইভাবে করে না, তাদের হাতে তো আর ক্ষমতা আছে। বাধ্য স্টুডেন্টরা যেতে। তারাও কি করেন, ওই স্টুডেন্টরা তাদের কাছে যায়। তো দেখা গেছে অনেকেই ডিপার্টমেন্টে আছে, অনেক ভালো ছাত্র থাকে, অনেক প্রমিজিং স্টুডেন্ট থাকে, ফার্স্ট ইয়ার অনেক প্রমিজিং থাকে। কিন্তু যখন প্রত্যাশিত ফল না করতে পারে তখন তারা সেটা ছেড়ে দেয়। আর অনেকে আছেন যারা প্রত্যাশিত স্টুডেন্ট না হওয়ার পরেও তারা কি করেন, ইউনিভার্সিটির টিচারদের কাছাকাছি গিয়ে তারা ভালো রেজাল্ট করেন। ওই যেই টিচাররা ওখানে রাজনৈতিক দলের দাসত্ব করেন, এখানে আবার এই যে যারা ছাত্র আছে, তারাও সেখানে দাসত্ব করেন। এইটা দেখে কি করে বাকি সবাই খুব ভয়ে তটস্থ থাকে। যে আমি যদি স্যারের মুখোমুখি হই বা আমি স্যারকে যদি প্রশ্ন করি, স্যারের সাথে যদি আমার বিতর্ক হয়, আমার রেজাল্টটা খারাপ হবে। সুতরাং আমি এখানে আসছি ভালো রেজাল্ট করতে। এই যেটা করতে গিয়ে কি করে সে ওই টিচারের দাসত্ব করতে শুরু করে। সুতরাং এই যতজন স্টুডেন্ট সেখানে ভর্তি হয়, হাতে গোনা কয়েকজন ছাড়া প্রত্যেকেই টিচারের দাসত্ব করতে শুরু করে। আমি দেখেছি আরকি আমার ইউনিভার্সিটিতে আমরা যখন মাস্টার্সে ছিলাম, তখন আমরা ট্যুরে গিয়েছিলাম। ইউনিভার্সিটি থেকে ট্যুরে গিয়েছিলাম। কক্সবাজার, রাঙ্গামাটি ওইসব অঞ্চলে গেছিলাম। তো সেখানে আমাদের এক ডিপার্টমেন্ট এক আ বর্তমান সরকার দলীয় ক্ষমতার একজন টিচার ছিলেন। তো সেই টিচারের সেখানে আমাদের অনেক
মানে সাবেক ছাত্রলীগের নেতাও ছিলেন। তো তারা কি করছেন, তাকে এই যে করার জন্য আরকি আ মার্কসের জন্য ওই স্যারের ২ বাচ্চা তাদের সাথে আমাদের সাথে ট্যুরে গিয়েছিলেন। ওই বাচ্চাদেরকে স্যার আর স্যারের যে ওয়াইফ আছে কখনো তাদেরকে নিয়ে টেনশন করতে হয়নি। বাকি যেই ছাত্ররা আছে তারা সারাক্ষণ কে কার আগে কাকে কোলে নিবে, কাঁধে নিবে। কে তাকে তার সন্তানকে অনেক বেশি ফিল করাবে, যে করাবে। আমি সেটা পারি নাই। এর ফলাফল কি হয়েছে? যারা এগুলা করেছে তারা আমার চেয়ে খারাপ পরীক্ষা দেওয়ার পরেও তারা আমার কাছ থেকে নোট নিয়ে পরীক্ষা দেওয়ার পরেও আমার যেগুলা রাফ নোট ছিল সেগুলো তারা পরীক্ষা দিয়েছে ফাইনাল নোট ছাড়া। তারা আমার চেয়ে ভালো মার্কস পেয়েছিল। আমি পাইনি। তো ওখানে দল মত নির্বিশেষে আসলে আপনি যদি দাসত্ব করতে পারেন, আপনি ভালো থাকবেন। এইজন্য দেখবেন যারা রাজনীতি করে বা সেটা আপনি যে প্রফেশনে থাকেন, সরকারি ইয়াতে থাকেন না কেন বা প্রাইভেট যেখানে থাকেন না কেন, আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, আপনি যেই দলই ক্ষমতা আসুক না কেন, আপনি ভালো থাকবেন বা তারা ভালো থাকে। দেখবেন যারা আগের কালে যারা সফট আওয়ামী লীগার ছিল বা আওয়ামী লীগ করেছে, এখন তারা কঠোর বিএনপি। তারা সেই সময় ভালো ছিল, এখনো ভালো আছে এবং আগের কালে যারা সফট বিএনপি আ কি বলে? এখন যারা সফট বিএনপি করছে, তারা এখন ভালো থাকবে। আবার যখন আওয়ামী লীগ আসবে, তারা এখন আবার ভালো থাকবে। কিন্তু যারা ওই যে দলের দাসত্ব করে না, তারা ঠিক আগের মানে সারা জীবন তাদেরকে সাফার করতে হয়। আমার এক স্যার ছিলেন, ওই সরি বলছি, ওই যে ইদ্রিস স্যার আমারে বলছিলেন যে, "তুমি যদি ভালো থাকতে চাও, তুমি যদি ভালো তোমাকে একটা দল করতে তুমি যদি নিরপেক্ষ হও, তাহলে তোমার জন্য খবর আছে। না তোমার কাছে আওয়ামী লীগ আছে, না বিএনপি তুমি সরকার দলে থাকলেও তুমি সরকার যেই থাকুক, তুমি ২ দলই তোমাকে অত্যাচার করবে। তুমি যদি বিএনপি করো, তুমি দেখা গেছে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তোমার দল তোমার সাথে থাকবে। আর তোমার দল যখন ক্ষমতায় থাকবে, তুমি তো পোয়া বাড়াও। আবার তুমি যদি আওয়ামী লীগ করো, তোমার দল ক্ষমতায় থাকলে তোমার পোয়া বাড়াও। আর বিএনপি করলে তুমি যখন বিপদে পড়বা, তখন দল তোমাকে বিপদ থেকে বাঁচাবে। আর তুমি যদি নিরপেক্ষ হও, তোমার জন্য কেউ নেই। তুমি ছাড়া তোমার জন্য আর কেউ নেই। আরেকটা মনে রাখবা, যারা নিরপেক্ষ আছে, তারা নিজেরও না। অন্যরা হবে কোথায় থেকে? তো এটা হচ্ছে কি আমাদের ইউনিভার্সিটিগুলো হচ্ছে দাসত্ব তৈরির অনেক বড় কারখানা। সেখান থেকে দাসত্ব শিখিয়ে দেয়। এরা কি করে? মানে দাসত্ব শিখায় না। এই ৪ বছরে ৬ বছরে এদেরকে মোটামুটি একজন ট্রেইনড দাস বানিয়ে সেখান থেকে বের হয়। দেখবেন যে যারা বাংলাদেশে যারা শিক্ষিত আছে, শিক্ষা মানুষের ভিতরটাকে আলোকিত করে। শিক্ষা হচ্ছে ভিতর থেকে আলোকিত করে আপনার ব্যক্তিত্ব তৈরি করবে। আপনার আত্মমর্যাদা তৈরি করবে। কিন্তু আমাদের দেশে দেখবেন যে যত বেশি শিক্ষিত, যে যত বেশি উপরে যায় প্রশ্নের বিরুদ্ধে, সে তত বড় দাস। কারণ হচ্ছে ওই যে ইউনিভার্সিটি থেকে সে শিখে আসছে, আমাকে দাসত্ব করতে হবে। আমি দাসত্ব পারি, শিখে আসছি। এটা হচ্ছে আমার জীবনের উপরে যাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। আমার জীবন হচ্ছে অন্যরকম। আমি কখনো দাসত্ব করতে পারিনি ভাই, পারবো না। আমি প্রয়োজনে রিক্সা চালিয়ে খাবো, প্রয়োজনে জীবন দিব, দাসত্ব পারব না। আর পৃথিবীতে বাংলাদেশে মনে হয় সবচেয়ে শিক্ষিত দাসত্বের সংখ্যা সবচেয়ে বেশি। তো এই আরকি বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো হচ্ছে দাসত্ব তৈরির সবচাইতে বড় কারখানা। আরেকটা হচ্ছে সরকারি কলেজগুলোতে তো কোনো কথাই নেই। সেখানে তো রাজনীতি একদম উন্মুক্ত। টিচাররা যারা রাজনীতি করে তাদেরকে কিছু বলার সুযোগ থাকে না। তারা সরকারি নিয়ম মানতে বাধ্য। সুতরাং প্রমোশনের জন্য বা কি বলে এই বাড়তি সুযোগ সুবিধার জন্য ওই ছাত্র নেতাদের পিছনে মিউ করে আরকি। তো ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।